এটা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখছি তোমরা তোমাদের পরিবারের সকল সদস্য নিয়ে সুস্থ আছো, ভালো আছো। কারণ আমরা জানি সবাই যে আমরা করোনা পরিস্থিতির কারণে পৃথিবী একটা স্থবির অবস্থার মধ্যে আছে, সেই অবস্থায় আমরা বেঁচে আছি, পড়তে আছি, এটাই আসলে অনেক কিছু, সৃষ্টিকর্তার অনেক কৃপা। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদের বাংলা শিক্ষক। আমার নাম হচ্ছে দেবযানী তরফদার। তা আমি তোমাদেরকে বাংলা পড়াবো। আমার বিষয় কোডটা হচ্ছে 65711। তো গতকাল থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমরা আমার মনে হয় যে বইপত্র মোটামুটি ভাবে জোগাড় করে ফেলেছো, আর যদি নাও পারো আস্তে আস্তে করে ফেলবে, সমস্যা নেই। তো বাংলা বইটা হচ্ছে কি, তোমরা যখন বই জোগাড় করেছো বা বই কিনে ফেলেছো তখন নিশ্চয়ই দেখতে পেয়েছো যে বাংলাও একটা বিষয় আছে। তো তোমরা নিশ্চয়ই একটু অবাক হয়েছো যে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি, বাংলা পড়বো কেন, তাই না? এটা খুবই অবাক হওয়ার বিষয় আসলে, যে ইঞ্জিনিয়ারিং এত মজার মজার সাবজেক্ট আছে, সেখানে বাংলা এসে ঢুকলো কিভাবে? বাংলা আমি কেন পড়তে যাব? বাংলা তো পড়ে এসেছি, বাংলা তো আমার ভাষা, মাতৃভাষা, আমি বলতেই পারি, বাংলা তো আলাদা করে দরকার নেই। কিন্তু কথা হচ্ছে কি, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাংলা আসলে অতটা জরুরি হয়তো বা না, কিন্তু একজন ভালো মানুষ হওয়ার জন্য বাংলার কোনো বিকল্প নেই। কারণ কি, ভালো মানুষ হতে গেলে আমাদেরকে কি করতে হবে বলো? ভালো মানুষ হতে গেলে আমাদেরকে মনের দরজাগুলা খুলে দিতে হবে। আমাদের যে বন্ধ দরজাগুলো আছে সেগুলো খুলে দিতে হবে, এবং সেগুলা থেকে কি করবে? আলো আসবে। বাইরের যে সুন্দর পৃথিবীর সমস্ত সৌন্দর্য আলো হয়ে আমাদের মধ্যে ঢুকবে, এবং আমরা কি করব? সেই আলোয় আলোকিত মানুষ হব। তো আলোকিত মানুষ হতে গেলে আমাদের কোথায় যেতে হবে? সেই সাহিত্যের দ্বারস্থ হতে হবে। এবং সাহিত্য আমরা কোথায় পাবো? যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের বাংলা সাহিত্যটাকে অবলম্বন করতে হবে। এজন্যই আসলে তোমাদেরকে মূলত এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পাশাপাশি বাংলাটাও রাখা হয়েছে। আর আরেকটা কারণ হচ্ছে কি, তুমি যদি কোথাও যাও, তো আমরা তো প্রথমে একটা কাজ করব না। প্রথমেই বলে দিব না আমি এটা বানাতে পারি, ওটা বানাতে পারি, ব্রিজ বানাতে পারি। আগে তোমার সাথে তোমার অপোজিটে, তোমার বিপরীতে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি দেখবেন যে তুমি কথা বলতে পারো কিনা। তো তুমি কথা বলা শুরু করলে, সেক্ষেত্রে দেখা গেল যে তোমার উচ্চারণ ভালো না, বা তুমি এমন ভাষায় কথা বলছো যেটা হযবরল একটা ভাষা হয়ে গেল, সেটা তোমার বিপরীতে যিনি দাঁড়িয়ে আছেন তিনি খুব একটা ভালো বুঝতে পারলেন না। তখন ঘটনাটা কি দাঁড়াবে? ঘটনাটা দাঁড়াবে এমন যে উনি ধরেই নিবেন, ও মা, এই ছেলে তো কথাই বলতে পারে না ভালো করে, তো সে কাজ করবে কিভাবে? আবার বিপরীতটা চিন্তা করো, হ্যাঁ, যে তুমি অনেক সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে, তোমার কথাগুলো এত স্পষ্ট, এত সুন্দর, এত সাবলীল, যে অপোজিটে যিনি আছেন উনি ভাববেন, ও মা, এই ছেলে তো বেশ ভালো কথা বলতে পারে, তাহলে নিশ্চয়ই কাজটাও সে ভালো করে করতে পারবে। এটা একটা গেল। আর হচ্ছে কি, তুমি ধরো কোথাও গেলে, সেখানে তোমার মতো তো আরো অনেক আছেন, তো তোমার উপস্থিতি তুমি কিভাবে নিশ্চিত করবে? তোমার একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমার উপস্থিতি আমাকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই যে তোমার কথা বলতে হবে, এবং সে কথা বলতে গেলে তোমার কি করতে হবে? ভাষা জ্ঞান সুন্দর হতে হবে। তোমাকে সাবলীল বাংলায় শুদ্ধ উচ্চারণে সুন্দর করে কথা বলতে হবে। তো তখন কিসের দরকার আমাদের? ওই বাংলার দরকার। এর জন্যই আসলে মূলত এই যে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পাশাপাশি বাংলাটাও রাখা হয়েছে। তো গতকালকে তোমরা যারা ক্লাস করেছো তারা দেখবে যে, বা আজকেও যারা করেছো, অনেক সাবজেক্টে তোমরা দেখবে যে বাংলা, সরি, ইংলিশ 1, ইংলিশ 2, বা ম্যাথ 1, ম্যাথ 2, ফিজিক্স 1, ফিজিক্স 2, কিন্তু তোমাদের এই বাংলা বইটা হচ্ছে কি গোটাটাই একটা। তোমাদের এরকম 1, 2, 3 এরকম কিছু নেই। আচ্ছা, তো আমরা একটাই বাংলা বই, একটাই পড়বো। এখন যারা বই তোমাদের সামনে আছে বা জোগাড় করে ফেলেছো, তারা হয়তো বা বইটা নেড়ে চেড়ে দেখেছো। তো দেখবি কি, বইটা না খুব সুন্দর করে বানানো, বেশ ছোটখাটো, বিশাল আকৃতির কোনো বই টই না, ছোট্ট একটা বাংলা বই, সুন্দর একটা বাংলা বই। এবং খুব, আমরা সাধারণত যেটা জানি বাংলার কঠিন বিষয় যেটা হচ্ছে ব্যাকরণ। তো এই ক্ষেত্রে কি করা হয়েছে, তোমাদের বইটার ক্ষেত্রে এত সুন্দর করে বইটা বানিয়েছে যে তোমাদের ভালো লাগবে। আমার ধারণা যে তোমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের, খটমটিয়া সাবজেক্টের পাশে যখন তোমরা এই সুন্দর একটা বই, একটু রসালো বই পড়বে, আমার ধারণা যে তোমাদের বইটা ভালো লাগবে, খারাপ লাগবে না। এবং তোমরা মজা পাবে। যদিও অনলাইন ক্লাস, হয়তো বা পরিস্থিতি আমরা, সৃষ্টিকর্তার যদি ইচ্ছা থাকে, আমরা পরিস্থিতি একদিন নিয়ন্ত্রণে আসবে, পৃথিবী আবার স্বাভাবিক হবে এবং আমরা শ্রেণীকক্ষে ফিরে আসব। তো তখন যেভাবে বাংলা ক্লাস হবে, আর এই ক্লাসের সাথে কিছুটা হলেও পার্থক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। ক্যামেরায় ক্লাস আর ক্লাসরুমের ক্লাসের মধ্যে অনেক পার্থক্য। তো যাই হোক,
তো বইটাতে দেখবে কি যে ব্যাকরণ অংশটা একটু কমিয়ে তোমাদের কি করা হয়েছে, পুরা সাহিত্যের ছোট ছোট ছোঁয়া সব জায়গায় দেওয়া হয়েছে। যেমন ধরো তোমাদের এই বইটার মধ্যে আছে হচ্ছে একটা সনেট রাখা হয়েছে, একটা ছোট গল্প, একটা উপন্যাস রাখা হয়েছে, তারপর এমনি গল্প রাখা হয়েছে, কবিতা রাখা হয়েছে, অনেক কিছু, মানে সব সাহিত্যের ছোট ছোট যে যে শাখাগুলো আছে তার মোটামুটি সবকিছু তোমাদের ছুঁয়ে ছুঁয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা সবকিছুর একটু একটু স্বাদ নিতে পারো। তোমাদের মনে হতে পারে দেখি একটু উপন্যাসটা কেমন, বা একটু কবিতা কেমন, ছোট গল্প কেমন, এরকম করে বইটা রাখা হয়েছে। এরপরে ওই যে আমি প্রথম যেটা বললাম যে তোমরা এখন আমাকে বলতে পারো যে ম্যাডাম আপনি যে বললেন বাংলা পড়লে ভালো মানুষ হয়ে যাব, তাহলে একটা সেমিস্টারে একটা বাংলা বই পড়লে কি আমি একটা ভালো মানুষ হয়ে যাব? না, এটা তো কখনোই সম্ভব না যে আমি একটা সেমিস্টারে তোমাকে একটা বাংলা পড়িয়ে দিলাম আর তুমি একটা ভালো মানুষ হয়ে গেলা। হ্যাঁ, এটা আসলে সম্ভব না। এটা হচ্ছে কি ভালো মানুষ তৈরির একটা ধাপ, আমরা ভালো মানুষ হয়ে যাব এটার একটা ধাপে আমরা পড়লাম। এখান থেকে ধরো আমার কবিতা ভালো লেগেছে, তোমার কবিতা ভালো লেগেছে, তুমি কবিতার প্রতি আগ্রহী হবে, বা তোমার উপন্যাস ভালো লেগেছে, তোমার উপন্যাসের দিকে তুমি আগ্রহী হবে। এবং যারা এইসব আমাদের লিখে গেছেন, লেখক যারা ছিলেন, তারা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক উচ্চ ধাপের মানুষ ছিলেন, এবং তাদের লেখাটা তো আসলে আকাশ থেকে টুপ করে পড়ে না, লেখাটা হচ্ছে কি মানুষের চিন্তা চেতনার ফল। আমি যেটা আমার চিন্তায় চেতনায় লালন করি সেটাই হচ্ছে কি এটা আমার লেখার মাধ্যমে সেটা আমি প্রকাশ করি, লেখকরা লেখার মাধ্যমে সেটা প্রকাশ করেন। এবং ওই লেখাগুলো পড়লে কি হবে, তোমার আমার চিন্তাধারাগুলা একটু উন্নত হয়ে যাবে, আমরা একটু স্বপ্ন লালিত করতে পারবো মনের মধ্যে একটা ভালো মানুষ হওয়ার জন্য, এবং সেই ধাপে আমরা পড়ে গেলাম। আচ্ছা, তো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমরা আস্তে আস্তে একটু পড়ার দিকে চলে যাব। তো আজকে প্রথম ক্লাস, আমরা ওই যে ব্যাকরণের মতো খটমটিয়া বিষয়ে যাব না, আমরা একটু সহজ জিনিস দিয়ে শুরু করি। যেমন হচ্ছে যে আহ আমরা একটা গল্প দিয়ে শুরু করি, একটা ছোট গল্প দিয়ে শুরু করি, ঠিক আছে? ছোট গল্পটা হচ্ছে, গল্পটার নাম হচ্ছে তোমাদের হৈমন্তী। হুম, এখন কথা হচ্ছে, এই যে আমি একটা শব্দ কিন্তু অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, তো একটা শব্দ আমি বলে ফেলেছি যে ছোট গল্প। হ্যাঁ, তো তোমরা এখন আমাকে এখানে একটা প্রশ্ন করতে পারো যে ম্যাডাম ছোট গল্প কি? গল্প তো গল্পই, সেটা আবার ছোট গল্প বড় গল্প এ ধরনের আবার কোনো কথা আছে নাকি? এইখানে সাহিত্য কি করেছে, গল্পকে আবার ভাগ করে ফেলেছে। বড় গল্প এক ধরনের গল্প, ছোট গল্প আরেকটা, সাহিত্যের আরেকটা শাখার নাম হচ্ছে ছোট গল্প। এখন কথা হচ্ছে আমরা একটা গল্প পড়ার পরে কি করে বুঝবো যেটা ছোট গল্প? ওই বিষয়ে আমরা একটু পরে আসি, যেহেতু আমরা গল্পটার নাম বলে ফেলেছি যেটা হৈমন্তী। তো হৈমন্তীর লেখককে আমরা সে সম্পর্কে বলি। হৈমন্তীর লেখক আমাদের বোধ ক্ষমতা জন্মাবার পর সাহিত্যের যিনি মানে একচ্ছত্র জায়গা দখল করে আছেন তিনি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে আমাদের আহ তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে তেমন কিছুই নেই। তারপরও আমি একটু বলি যে ওনার জন্ম হয়েছিল 1861 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ, আর উনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1941 সালের 22শে শ্রাবণ। আচ্ছা, তো এই রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়াটা আমরা পাইনি। প্রত্যেকটা শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এবং রবীন্দ্রনাথকে বাদ দিলে আমরা বাংলা সাহিত্য আসলে অন্ধকারে ডুবে যাবে, এরকম অবস্থা। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর এই হৈমন্তী গল্পটা লিখেছেন এবং এটা আমরা পড়ব। তো রবীন্দ্রনাথ ঠাকুর আসলে, রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা বলি ওনার লেখা যেসব গ্রন্থগুলো আছে, আমি ছোট ছোট তোমাদের একটা ধারণা দিয়ে যাই। যে কাব্যগ্রন্থ আছে অনেকগুলো, যেমন বনফুল ওনার লেখা সর্বপ্রথম কাব্যগ্রন্থ, এবং খুব ছোট বয়সে উনি এটা লিখে ফেলেছিলেন। প্রকাশিত হয়ে গিয়েছিল সম্ভবত 14 বছর বয়সে বনফুল পত্রিকায় প্রকাশিত হয়ে গিয়েছিল, বা সব জায়গায় এটা চলে এসেছিল, ছাপা আকারে প্রকাশিত হয়ে গিয়েছিল। তারপরে প্রভাত সঙ্গীত, চিত্রা সঙ্গীত, মানসী, তারপরে বলাকা, এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে গীতাঞ্জলি। এবার আমরা একটু থামি গীতাঞ্জলিতে। গীতাঞ্জলির জন্য আমরা জানি উনি একটা বিশেষ পুরস্কার লাভ করেন এবং বাংলা সাহিত্যকে পৃথিবীতে পৌঁছে দেওয়ার মতো একটা কাজ করে যান, সেটা হচ্ছে নোবেল পুরস্কার পান, তাই না? এখন নোবেল পুরস্কার কত সালে উনি পান? 1913 সালে, এইটুকু আমরা মোটামুটি সবাই জানি। তো যখন এটা নোবেল পুরস্কার পায় তখন তো
গীতাঞ্জলির প্রতি স্বাভাবিকভাবেই পুরো বিশ্বের মানুষের একটা আগ্রহ জন্মায় যে জিনিসটা কি আমরা একটু পড়ে দেখতে চাই। তো সবাই তো আর বাংলা পড়তে পারে না বা বুঝে না, তখন ওটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। তো ইংরেজিতে যখন অনুবাদ করা হয়েছিল তখন আবার গীতাঞ্জলি নামটা থাকে না, তখন ওটার নামটা পরিবর্তিত হয়ে নামটা হয়ে যায় কি সং অফারিংস। নামটা মনে রাখবা তোমরা, সং অফারিংস। আচ্ছা, তো এই যে বিশাল সম্মাননা উনি আমাদের বাংলা সাহিত্যের জন্য এনে দেন। তারপরে ওনার উপন্যাসে আসি, উপন্যাস তো অনেক লিখে গেছেন। হ্যাঁ, যেমন বউ ঠাকুর, তোমরা হয়তো পড়েছো অনেকগুলা, বউ ঠাকুরানীর হাট, রাজসী, গোড়া, চোখের বালি, দুই বোন, শেষের কবিতা। দেখো শেষের কবিতাটা কি সুন্দর একটা নাম, নামটা শেষের কবিতা কিন্তু জিনিসটা হচ্ছে কি উপন্যাস। এবং মাঝে মাঝে না পরীক্ষায় ছাত্রদেরকে বোকা বানানোর জন্য একটা প্রশ্নও করে দেয় যে শেষের কবিতা কি, এবং অনেক ছাত্ররাই এখানে কি লিখে দেয়, শেষের কবিতা হচ্ছে কি একটা কাব্যগ্রন্থ। আসলে ঘটনাটা হচ্ছে কি যে শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত উপন্যাসের নাম। আচ্ছা, তারপরে ওনার লেখা প্রবন্ধ আছে অনেকগুলা। তারপর একটা বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে কি ভ্রমণ কাহিনী রাশিয়ার চিঠি। তো এরকম অনেক কিছু আছে। আমি ফাঁকে তোমাদের পড়া শুরু হওয়ার আগেই তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ। সেটা হচ্ছে তোমরা যখন বই খুলে হৈমন্তী চ্যাপ্টারটায় যাবা, হ্যাঁ, তখন দেখবে কি যে প্রথম পাতায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা পেজ আছে। হ্যাঁ, ওখানে টুকিটাকি উনি কি করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, ওনার বাচ্চা সন্তানাদি যা আছে সবকিছু মোটামুটি একটা ধারণা দেওয়া আছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই পাতাটা পড়ে ফেলা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই হৈমন্তীতে যাই, ছোট গল্পে যাই। ওই যে প্রথমে যেটা শুরু করেছিলাম যে ছোট গল্প, হ্যাঁ গল্প তো গল্পই, সেটা আবার ছোট গল্প আর বড় গল্প কি। তো এখানে কথা হচ্ছে যে সাহিত্য ওই যে বললাম ছোট গল্পকে আলাদা একটা সম্মান দিয়েছে যে তুমি হচ্ছে ছোট গল্প বা এইটা হচ্ছে ছোট গল্প। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে গল্প পড়ার পরে ছোট গল্পটা কি। তো তোমরা নিশ্চয়ই প্রমোদ চৌধুরীর নাম শুনেছো। তো উনি ছোট গল্পের সংজ্ঞায় বলেছেন যে ছোট গল্প ছোট হওয়া চাই। উনি বলেছেন, একটা শর্ত দিয়েছেন যে ছোট গল্প ছোট হওয়া চাই। এখন পর্যন্ত আর কি বাংলা সাহিত্যের ছোট গল্পের যে সংজ্ঞাগুলা, সেখানের মধ্যে সবচেয়ে স্বীকৃত সংজ্ঞাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছেন, এবং এটা কি করেছেন উনি ছন্দাকারে দিয়েছেন, একটা কবিতার আকারে দিয়েছেন। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে উনি কি বলেছেন ছোট গল্পের সংজ্ঞা। উনি বলেছেন যে ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এখন দেখো কি সুন্দর, উনি বলছেন কি যে ছোট গল্প এমন একটা গল্প হবে যেটার মধ্যে অনেক বড় গোজামিল কোনো কাহিনী থাকবে না, সহজ সরল একটা কাহিনী থাকবে, অনেক চরিত্র থাকবে না। হ্যাঁ, মামা কাকা দাদা ওই টাইপের কোনো চরিত্র থাকবে না, ছোট ছোটখাটো চরিত্র থাকবে। এবং ঘটনা যেটা থাকবে সেটাও খুব সুন্দর, ছোট একটা ঘটনা থাকবে। হ্যাঁ, কোনো মার পেঁচানো ঘটনা টটনা ওরকম কিছু থাকবে না। এবং সবচেয়ে বড় জিনিসটা যেটা বলে গেছেন যে ছোট গল্প হচ্ছে এমন গল্প লেখক যেখানে তোমাকে শেষ করে দিয়ে যাবেন যে গল্পটা শেষ, হুম, তুমি ওই শেষটাকে মানতে পারবে না। ওইখান থেকেই লেখক তোমাকে এমন জায়গায় ছেড়ে দিবেন যে ওইখান থেকে তোমার কল্পনা করা শুরু হয়ে গেল। অর্থাৎ লেখক শেষ করেছেন, তুমি শুরু করেছো। হ্যাঁ, তুমি শেষটাকে তোমার মতো করে শেষ করতে চাইবে, এবং যতবার তুমি শেষ করতে চাইবে ততবার কি হবে, শেষ করে ফেললা, তারপর মনে হবে কি না এটা ঠিক ভালো হয় নাই, আরেকটু ভালো করে করা যায়। এবং এটা তুমি আমৃত্যু তোমার মনের মধ্যে লালন করে যাবে, বারবার চর্চা করবে। এটাই হচ্ছে কি ছোট গল্প। অর্থাৎ পড়ার পরে তোমার মনের মধ্যে রেশ থেকে যাবে, তুমি কল্পনার জগতে ডুবে যাবে, এবং তুমি বারবার ভাববে যে এরপরে মনে হয় এরকম হয়েছিল কিছু একটা। এটাই হচ্ছে ছোট গল্প। তো আমরা গল্পটা পড়ার পরে, হ্যাঁ, আমরা বুঝতে পারবো বা পরে আমরা যাচাই করব যে আদৌ এটা ছোট গল্প কি হয়েছিল নাকি হয় নাই। হুম। তো তোমাদের কাছে আমার একটা কথা হচ্ছে, ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমার কমেন্ট বক্সে সেগুলো লিখে জানাবে, এবং পরবর্তী ক্লাসে আমি অবশ্যই চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ লাইভেও দিতে পারবো। এখনো প্রশ্ন আসেনি, যদি প্রশ্ন আসে আমি চেষ্টা করব প্রশ্নগুলার উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তো গল্পটা আমরা শুরু করি, ঠিক আছে? তো একটা গল্প নামকরণের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে আমরা এই যে পড়লাম গল্পটার নামটা জানলাম কি নাম, হৈমন্তী। তো হৈমন্তীর নামটা কেন হৈমন্তী হলো, ঠিক আছে? তো নামকরণটা আসলে কিসের উপর ভিত্তি করে হয়? কোন একটা গল্পের বিশেষ কোনো কেন্দ্রীয় চরিত্রের উপর ভিত্তি করে, বা কোনো নায়কের উপরে ভিত্তি করে, নায়িকার উপরে ভিত্তি করে, হ্যাঁ, অর্থাৎ যে পুরো গল্পটাকে ভিড় করে আছে, শক্ত করে ধরে আছে,
হ্যাঁ, তার চরিত্রের উপর চরিত্রের নামানুসারে সাধারণত হয়। তারপর কোন স্থানের নামে হয়, হ্যাঁ, কালের নামে হয়, ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে নামকরণ করা হয়। তো আমাদের এই গল্পটার নামকরণ করা হয়েছে হৈমন্তী। কারণ হচ্ছে কি, আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, মূল যে চরিত্র যে আমাদেরকে আটকে রেখেছে পুরো গল্পটার মধ্যে, তার নাম হচ্ছে হৈমন্তী। আচ্ছা, তো হৈমন্তী গল্পটা লিখার পরে ১৯১৪ সালে, কত সালে, ১৯১৪ সালে এটা পত্রিকায় প্রকাশিত হয় প্রথম। তো কোন পত্রিকা, তোমরা একটু নামটা মনে রাখবে, যেটা কোন পত্রিকা? সবুজ পত্র। সবুজ পত্র নামক একটা পত্রিকায় ১৯১৪ সালে এটা প্রকাশিত হয়, এই গল্পটা, হৈমন্তী গল্পটা। এবং পরবর্তীতে গল্পগুচ্ছ নামক রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পের গ্রন্থ আছে, ওটাতেও এই হৈমন্তী গল্পটা স্থান পায়। এবং হৈমন্তী গল্পটা শুরু করার আগে আমাদের হৈমন্তী যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ওই প্রেক্ষাপটটা একটু বলতে হবে, হ্যাঁ, কারণ না হলে তোমরা বুঝতে পারবে না যে কি এমন হৈমন্তী, কি ঘটনা ঘটে গেল যে এটা একেবারে বিশাল একটা নাম টাম করে ফেলছিল বা গল্পগুচ্ছের স্থান পেয়েছে। তো তখনকার যে প্রেক্ষাপটটা ছিল, আমাদের সামাজিক অবস্থা, বিশেষ করে হিন্দু সমাজের অবস্থা ভয়াবহ ছিল। হুম। তো ভয়াবহ বলতে এরকম যে তখন বাল্যবিবাহ, বহুবিবাহ, হ্যাঁ, এগুলা খুব প্রচলিত একটা প্রথা ছিল। বাল্যবিবাহ বলতে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে তখন মেয়েদের বিয়ের বয়স ৮ থেকে শুরু হয়ে যেত। ৮, ৯, ১০, ১১। হ্যাঁ, এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলি, একটা প্রথা ছিল তখন হিন্দু সমাজে প্রচলিত প্রথা, গৌরী দান প্রথা। ৯ বছরের মধ্যে যেসব মেয়েদের বয়স থাকতো, ৯ বছরের ভেতরে, ওইসব মেয়েদেরকে, কন্যাদেরকে বলা হতো, কন্যা শিশু মূলত, ওদেরকে বলা হতো গৌরী। হুম। তো একটা প্রচলিত, এটা কিন্তু ধর্মীয় অনুশাসন, একটা প্রথা ছিল যে যেসব পিতা ৯ বছরের মধ্যে তার মেয়েকে বিয়ে দিতে পারবেন, সেই সব পিতা স্বর্গে যেতে পারবেন। তুমি চিন্তা করে দেখো, হ্যাঁ, একটা বেহেস্ত বা স্বর্গ যাওয়ার পথ যদি এতটা সোজা হয়, একটা মেয়েকে বিয়ে দিতে পারলে একটা বাবা স্বর্গে চলে যাবেন ওই নির্দিষ্ট বয়সের মধ্যে। তো মোটামুটি সব বাবাই তখন চেষ্টা করবেন, বা এখনকার বাবা হলে হয়তো বা চেষ্টা করতেন, এরকম যদি প্রথা এখনো থাকতো। আচ্ছা, তো এই প্রথা ছিল। এবং তখনকার মেয়েদের বিয়ের বয়স ১৪ পর্যন্ত সুন্দর বয়স ছিল। ১৫, ১৬, ১৬ হলেই বলতো বয়স হয়ে গেছে। সেই ক্ষেত্রে ১৭ বছর তো অনেক বয়স। তো আমাদের গল্পের নায়িকার বয়স ছিল ১৭। মনে রাখবে কত বছর ছিল? ১৭ বছর ছিল। হৈমন্তীর বয়স ছিল ১৭, মানে তৎকালীন সময় তার বিয়ের বয়স পার হয়ে গেছে, সে আইবুড়ি টাইপের হয়ে গেছে। হুম। আচ্ছা, আর একটা ছিল কি, বহু বিবাহ। বহু বিবাহ প্রথা ছিল। একটা লোক অনেক কারণে অকারণে অনেকগুলি বিয়ে করতে পারতো। আইন কোনো, মানে ওরকম আইনগত কোনো বাধা ছিল না। তো ওই সময়ের প্রেক্ষাপটে হৈমন্তী লেখা হয়েছিল। এবং পণ প্রথা যেটা আমরা বলি, যৌতুক, ওই সময় থেকেই কিন্তু মূলত যৌতুক আসে হিন্দু সমাজে। যে মেয়েদেরকে যখন কন্যাদায়গ্রস্ত পিতা, অর্থাৎ ১৩, ১৪, ১৫ বছরের যে পিতা তার মেয়েকে ওই সময়টার মধ্যে বিয়ে দিতে পারতেন না, তখন হয়তো একটা ছেলে, একটা পাত্র এসে দাঁড়ালো এবং সে বললো কি, আমি আপনার মেয়েকে বা আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, যদি আমাকে তুমি এতগুলো টাকা দাও, ওখানে একটা জমি দাও, বাড়ি দাও। মানে কি, যৌতুক প্রথা এসে, পণ যেটাকে আমরা বলি, পণ প্রথা এসে ঢুকলো সমাজে। হ্যাঁ, তো ওই সময়ের প্রেক্ষাপটে হৈমন্তী লেখা হয়েছিল। এবার আমরা গল্পে যাই। হৈমন্তী বেশ বড় গল্প, এবং আমরা তো একদিন এটা শেষ করতে পারবো না, আমরা অংশ অংশ করে শেষ করব। আজকে আমরা বিয়ে পর্যন্ত থাকবো, হৈমন্তীর বিয়ে পর্যন্ত। তার পরবর্তী ক্লাসে আমরা এভাবে যাব, এবং এর ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। আচ্ছা, তো হৈমন্তী হচ্ছিল আমাদের গল্পের নায়িকা, এবং সে তার বাবার সঙ্গে, তার বাবার নাম মনে রাখবা, গৌরীশঙ্কর বাবু। কি নাম বলেছি? গৌরীশঙ্কর বাবু। তো তার বাবার সঙ্গে পাহাড়ের একটা অঞ্চলে বসবাস করত। তো তার মা ছিল না, সে মাতৃহীন ছিল, এবং তার আর কোনো ভাই বোনও ছিল না, সে তার বাবার একমাত্র সন্তান ছিল। তো তার বাবা খুব সাদাসিধে ব্যক্তি ছিলেন। উনি আসলে ওই যে সমাজের মারপ্যাচ, অত ঝুট ঝামেলা, এগুলা খুব একটা বুঝতেনও না, এবং একটু অন্যরকম ব্যক্তি ছিলেন, লোক ছিলেন, এবং উনি বইপত্র নিয়ে থাকতেই খুব পছন্দ করতেন, খুব বেশি বই পড়তেন। আর আমাদের হৈমন্তীর অবস্থা কি দাঁড়ালো, যেহেতু পাহাড়ি অঞ্চলে বসবাস করতো, বাঙালি সমাজ থেকে একটু ভিন্ন সমাজে, তার ওরকম মিশার মতো তেমন কেউ ছিল না, এবং তার মাও ছিল না, অন্য কোনো ভাই বোনও ছিল না। তো স্বাভাবিকভাবেই সে তার বাবার ছত্রছায়া, বাবার ছায়ায় বড় হয়, এবং মোটামুটি তার চরিত্রটা তার বাবার মতোই হয়ে যায়। সেও ওরকম সমাজের পেঁয়াজ গোছ ঝামেলা অতটা বুঝে না, এবং ওই বাবার মতোই সে বই পড়তে ভালোবাসে। হ্যাঁ,
তো দেখা গেল ওইরকম বই পড়তে 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 তার বাবা তো একটু অন্যরকম, আমি প্রথমেই বললাম। কখন যে তার মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে, অর্থাৎ 17 চলে, বাবা সেটা খেয়ালই করতে পারলেন না। এবং কেউ তো খেয়াল করে দেওয়ার মতো ছিল না যে তোমার মেয়ের বিয়ের বয়স অলরেডি পার হয়ে যাচ্ছে, পার হয়ে গেছে। হুম। তো এমনি হঠাৎ একদিন আমাদের গল্পের যে আরেকটা চরিত্র, অর্থাৎ হৈমন্তীর স্বামী অপু, অপুর জন্যে আমাদের হৈমন্তীর বিয়ের সম্বন্ধ আসে। হ্যাঁ। তো তখন অপুর বয়স ছিল 21। কত বছর ছিল? 21। আমাদের হৈমন্তীর কত ছিল? 17। তো ব্যবধান কত? 2 বছরের ব্যবধান। তো তখনকার দিনে এটা আসলে একটা বিশাল ব্যাপার, হ্যাঁ, যে 17 বছর মেয়ের জন্য 21 বছরের ছেলের বিয়ের সম্বন্ধ আসা। তো এসে গেল, এবং দেখা গেল কি, এখন পর্যন্ত বাঙালি সমাজের প্রেক্ষাপটে দেখা যায় যে ছেলের বাবার চেয়ে মেয়ের বাবার বিয়ের গরজটা একটু বেশি থাকে। ভালো একটা পাত্র পেলে মেয়ের বাবা ভাবেন বিয়ে দিতে পারলেই আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেল। সমাজের প্রেক্ষাপটে, আমাদের বাঙালি সমাজের প্রেক্ষাপটে আমরা এটাই ধারণ করে এসেছি, লালন করে এসেছি। তো তখন এই ক্ষেত্রে, এই বিয়ের ক্ষেত্রে দেখা গেল কি জিনিসটা আবার একটু উল্টো হয়ে গেল। উল্টো মানে হচ্ছে, এখানে মেয়ের বাবার চেয়ে ছেলের বাবার বিয়ের গরজটা একটু বেশি। উনি খুব তাড়াহুড়ো করছেন, খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিবেন। হ্যাঁ, এবং বিয়ের যিনি ঘটক ছিলেন ওনার নাম মনে রাখবে বনমালী বাবু। হ্যাঁ, ওই বিয়ের মাঝখানে দুইজন, একজন কথা বলে না এই পক্ষের মাঝখানে, তো ওই ব্যক্তির নাম ছিল বনমালী বাবু। পরীক্ষায় মাঝে মাঝে এরকম ছোটখাটো প্রশ্ন দিয়ে দেয়। আচ্ছা। তো এই বনমালী বাবুর সমঝোতায় খুব তাড়াতাড়ি এদের বিয়েটা হয়ে গেল। কারণ হচ্ছে কি, দেখো তোমরা হয়তো বলতে পারো ম্যাডাম আপনি না বললেন যে 17 বছর অনেক বয়স, তাহলে এই ক্ষেত্রে ছেলের বাবা এত তাড়াহুড়া করে কেন বিয়েটা শেষ করলো? বিয়েটা শেষ করার কারণ হচ্ছে ছেলের বাবা অত্যন্ত লোভী প্রকৃতির ছিলেন। হ্যাঁ, ওনার একটা ধারণা ছিল কি, ওই যে আমাদের গৌরীশঙ্কর বাবু অর্থাৎ হৈমন্তীর বাবা, উনি ছিলেন পেশায় একজন শিক্ষক। হুম। তো এটা উনি জানতেন না। উনি জানতেন, উনি ভেবেছিলেন, অর্থাৎ মনে মনে ধরে নিয়েছিলেন, ওই যে উনি পাহাড়ি অঞ্চলে থাকেন, উনি হয়তোবা ওই সরকারের প্রধানমন্ত্রী টাইপের একটা কিছু, ওই ওই গোছের কিছু, ওই ওই সময়ের কথা এটা। এবং নিশ্চয়ই এতদিনে পাহাড় টাহাড়, ওই গোটা পাহাড়টা কিনে ফেলছেন এবং একটা বিশাল পদে কর্মরত আছেন। এবং আমাদের অপু তখন বিএ ক্লাসের ছাত্র ছিল। হুম। সে তখন বিএ পড়তো। আচ্ছা। তো বিএ পাশ করার পরে উনি ধরে নিয়েছেন যে ওই চাকরিটা স্বভাবতই আমার ছেলে পেয়ে যাবে, এবং এত সব গোটা সম্পত্তির মালিক তো আমার ছেলেই হবে, যেহেতু হৈমন্তীর আর কোনো ভাই বোন নেই। সব সম্পত্তির মালিক কে? হৈমন্তী। তো হৈমন্তী মালিক মানে কি, স্বভাবতই আমার ছেলেই পেয়ে যাবে, সবকিছু আমার ছেলের হয়ে যাবে। এবং উনি এই সুযোগ কোনোভাবেই হারাতে চাইলেন না। উনি খুব দ্রুত গতিতে বিয়েটা করায় ফেললেন। তো আমরা একটু পেছনে যাই। বিয়ের আগের অপুকে তো পাত্রীর ছবি দেখানো হইলো। তখনকার দিনে তো এরকম অতটা ইয়ে ছিল না। তো অপুকে তার এক নিকটাত্মীয় হৈমন্তীর একটা ছবি এনে দিল। অপু তখন পড়তেছিল। তো ছবিটা সামনে রেখে অপুকে বলা হলো যে, দেখো তোমার এটা তোমার বিয়ের জন্য সম্বন্ধ আসছে, পাত্রী, ছবি দেখো। তো অপু তাকায় দেখলো, খুবই সাদামাটা একটা চেহারা, অনেক লম্বা চুল, খোলা পা, খালি পা, সেরকম বসে আছে। সাদামাটা একটা ছবি। কিন্তু ওই সাদামাটা চেহারার মধ্যে কি জানি একটা ছিল, হয়তোবা এমন কিছু ছিল যেটা দেখে অপুর ভালো লেগে গেছে, এবং সে এক বাক্যে বলে দিল, আমি এই বিয়েতে রাজি আছি। সে মেয়ের বয়স বা অন্য কোনো কিছু সে জানতে চাইলো না। এবং মেয়ের ওই ওই কথার উপর ভিত্তি করেই বিয়েটা হয়ে গেল। তো বিয়ে হয়ে গেল, খুব ভালো, ওরা তো খুব ভালো আছে। কারণ হৈমন্তীর শ্বশুরের ধারণা অনেক বড় লোক, ধনী ব্যক্তির মেয়ে উনি বিয়ে করাইছেন, এবং খুব আদর যত্ন চলতেছে। তো হৈমন্তীর বাবা যখন হৈমন্তীকে শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুরের কাছে সমঝায় রেখে যাচ্ছেন যে আমার মেয়েটাকে মাতৃহীন মেয়ে, একটু দেখে টেকে রাখেন, তখন তো একেবারে হৈমন্তীর শ্বশুর শাশুড়ি গদগদ অবস্থা। তো বলতে লাগলেন, কি বলেন আপনি, আপনার মেয়েকে দেখে রাখবো মানে আপনার মেয়ে নাকি আমাদের মেয়ে, আমাদের মতো করে রাখবো? হ্যাঁ, আর আপনার যখন খুশি এসে দেখে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, আপনার সাথে করে বেড়ায় যাবেন। আর ওখানে তো শুধু তার বাবা ছিল, এখানে তার বাবা মা দুজন আছেন, অর্থাৎ শাশুড়ি মা শ্বশুর বাবা, এরকম মানে খুবই আদর অবস্থা। কিন্তু একটা ঘটনা কি, বাঙালি সমাজে আমরা দেখি, শ্বশুর বাড়িতে মেয়েরা গেলে পরে, সেটা বিয়ের অনেক বছর পরে হলেও, হ্যাঁ, যে অনেক কান্নাকাটি করে মেয়েরা বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম জিনিস ঘটে গেল। হৈমন্তীর বাবা যখন হৈমন্তীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, তো তখন হৈমন্তী হেসে হেসে তার বাবাকে বিদায় দিচ্ছিল, এবং হৈমন্তীর বাবাও হেসে হেসে বিদায় নিচ্ছিলেন, ঘর থেকে হেসে হেসে বের হয়ে গেলেন। কিন্তু একটু সময়ের মধ্যে কি হলো, আশেপাশে যেসব মহিলা ছিল তারা সমালোচনা শুরু করে দিল যে, এটা কেমন মেয়ে রে বাবা, পাহাড়ের দেশে থেকে পাহাড়ের মতো শক্ত হয়ে গেছে মনে হয়, মনটা একদম শক্ত হয়ে গেছে। হ্যাঁ, বাবা চলে যাচ্ছে, চোখে এক ফোঁটা পানি নেই।
কিন্তু হৈমন্তীর বাবা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, দরজার ওপাশে চলে গেলেন, তখন হৈমন্তী কি করলো, একটা দৌড় দিয়ে ঘরের ভেতর চলে গেল এবং তার ঘরে গিয়ে সে তার দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে ওর ভিতর বসে হৈমন্তী কি করেছে, কান্না করেছে তার বাবার জন্য। হ্যাঁ, কিন্তু সেই কান্নাটা আসলে কাউকে সে দেখতে দিল না। আচ্ছা, তো ওদিকে হৈমন্তীর বাবা চলে যাচ্ছেন, তো আমাদের গল্পের যে নায়ক চরিত্র যেটা অপু, সে তার শ্বশুরকে আগায় দেওয়ার জন্য পিছন পিছন যাচ্ছে। তো একটুখানি যাওয়ার পরে উনি থামলেন এবং পকেট থেকে কিছু টাকা বের করলেন, বের করে সেটা অপুর হাতে দিলেন, দিয়ে বললেন যে বাবা এই টাকা কটা তুমি রাখো, আর এই টাকা দিয়ে তুমি আমার মেয়েকে বই কিনে দিবে, আমার মেয়েটা না বই পড়তে অনেক ভালোবাসে। আর আমি তোমার নামে প্রতি মাসে কিছু টাকা পাঠাবো, আমি যে টাকাটা পাঠাবো সেটা তুমি তোমার বাবাকে বলবে না। হ্যাঁ, তোমার বাবা জানলে কষ্ট পেতে পারেন। ওই যে বলেছিলাম উনি ওনার মতো সহজ সরল সাধারণ। হ্যাঁ, উনি ভেবেছেন যে ওনাদের ছেলের বউ আমি যদি টাকা পাঠাই হয়তো বা ওনাদের আত্মসম্মানে লাগতে পারে। আর অপু তখন মনে মনে হাসলো। হ্যাঁ, সে তো তার বাবাকে চিনে, কোনো একটা উৎস থেকে টাকা আসবে এবং সেটা শুনে তার বাবা অসন্তুষ্ট হবে, রুষ্ট হবেন, এ ধরনের কোনো ভাবনাই তো আসলে নেই। তো তখন অপু বলল যে ঠিক আছে, এবং উনি যখন ঘুরে যাচ্ছিলেন তখন অপু দেখতে পেল কি, যে উনি পকেট থেকে একটা রুমাল বের করেছেন এবং সেই রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে উনি যাচ্ছেন। মানে কি, উনিও ওনার মেয়ের জন্য কান্না করলেন, কিন্তু সেই কান্নাটা কারো সামনে না, সবার অলক্ষ্যে। ওরা বাবাও কাঁদতে লাগলো, মেয়েও কাঁদলেন, কিন্তু কারো সামনে সেটা না। তখনই অপু বুঝতে পারলো যে এরা আসলে ঠিক আমাদের মতো না, এই দুইজন ব্যক্তি অন্য ৮-১০ মানুষজনের চেয়ে একটু আলাদা। তো তারপরে তো হৈমন্তী, সে কি আদর। হুম ধনীর মেয়ে বিয়ে করাইছে, তাকে দিয়ে তারা কোনো কাজ করায় না, সে কোনো কাজ করতে গেলে কোনো কাজ তাকে করতে দেবে না, না তুমি পারবে না। হ্যাঁ, অনেক আদর, কারণ বড় লোকের মেয়ে বিয়ে করাইছেন, অনেক টাকা পয়সা নিয়ে আসবে, পাবে। হ্যাঁ, এই আশায় ওরা বসে আছেন। এবং আমরা গল্পটা আজকে এই পর্যন্ত রাখি, এইটুক পর্যন্ত রাখি। তারপরে পরের দিন আমরা যদি করোনা কালে আমরা বেঁচে পড়তে থাকি, আমাদের পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরের অংশটা আবার একটু পড়বো, এরকম করে করে আমরা শেষ করব। তো গল্পটার মধ্যে দেখো কি সুন্দর একটা জিনিস। হ্যাঁ, কত স্বাভাবিকভাবে একটা মেয়ের বিয়ে হলো, সে আসলো, এবং তারপরে আমরা আস্তে 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 দেখতে পাবো যে কতটা অন্ধকার নেমে এসেছিল তার জীবনে। তো তোমাদের গল্পটা কেমন লেগেছে আমি জানি না। বাংলা আসলে এরকমই, বাংলা এরকম টুকটুক করে ক্লাসে বসে যে একসাথে শেষ করে ফেলবো এরকম কিছু না, বা ওরকম ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নেই যে ধরা বাঁধা ছকে আমি কথা বলে ফেলবো এবং সেটা শেষ হয়ে যাবে, আসলে ওরকম না। একটা কথার পেছনে অনেকগুলা কথা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। তো আমরা দেখবো, তোমরা হৈমন্তী বাসায় পড়তে হবে না, হৈমন্তী আমি পড়ায় দেবার পরে আমি তোমাদেরকে কিছু কাজ দিব, তখন তোমরা ওটা পড়বে। আপাতত তোমাদেরকে আমি একটা কাজে দিয়েছি, সেটা হচ্ছে কি, ওই প্রথম যে পাতাটা লেখক পরিচিতি অংশ যেটা, সেটা একটু পড়বে, ওটা একটু পড়ে তোমরা একটু দেখে নিবে। আর একটা জিনিস আমি স্লিপ করে গিয়েছিলাম, যেটা হচ্ছে কি, যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছদ্মনামে লিখতেন, সেই ছদ্মনামটা হচ্ছে কি ভানু সিংহ। কি নাম? তোমরা আবার লেখা পড়তে পারছো কিনা আমি জানি না, যে ভানু সিংহ ওনার ছদ্মনাম ছিল, এটা মনে রাখবে। আর কি, বাংলা কেমন লাগছে আমি জানি না, বাংলা ভালো লাগবে। আর বাংলা বলে যে বাংলা পড়বো না, হ্যাঁ এরকম না। প্রতিদিন যে ক্লাসটা হচ্ছে, সেটা ওই অংশটুকু বা যেটুকু আজকে আমি দেখলাম বা দেখালাম আর কি, ওটা তোমরা আজকেই শেষ করে ফেলবে প্রতিটা ক্লাসে, শুধু বাংলা বলে কথা না, জমাবে না। আর চেষ্টা করছি আমরা স্থবির পৃথিবী থেকে সরে আসতে, স্থবিরতা একটু কাটাতে, যার জন্য এই প্রচেষ্টা। হ্যাঁ, সরকারের এই প্রচেষ্টা, পলিটেকনিক ইনস্টিটিউট গুলো আমরা চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছানোর জন্য। কতটুকু পৌঁছাতে পারবো আসলে জানি না, এভাবে কতটুকু যাওয়া যাবে, তবে আপ্রাণ চেষ্টা থাকবে আমাদের পৌঁছানোর। আচ্ছা, অনেক কমেন্টস আসছে, ভালো লেগেছে। ভালো আস্তে আস্তে লাগবে, প্রথম দিনই কি ভালো লেগে যাবে? প্রথম দিন ভালো লাগবে না। আস্তে আস্তে লাগবে, শুনতে 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 একসময় দেখবা কি ভালোই তো লাগছে বাংলা। হ্যাঁ, এরকম হবে। প্রথম দিনই যে একদম আমিও খুব ভালো পড়ায় ফেলছি, তোমরাও খুব মনোযোগ দিয়ে শুনে ফেলছো, সেটা না, আস্তে আস্তে হয়ে যাবে আমাদের, ধীরে ধীরে দেখবা কি বাংলা খুব ভালো লাগছে। কিন্তু বাংলা বলে হেলা করা যাবে না যে বাংলা পরীক্ষায় লিখে ফেলতে পারবো বানায় বানায়, না, বানায় বানায় লিখতে পারবো না। বানায় বানায় লেখার জন্য আমাদের ভেতর জানতে হবে, তাই তো? ভেতর না জানলে আমি বানায় বানায় কি লিখবো, একটা লিখতে গেলে আরেকটা লিখে ফেলবো, তখন আসলে হবে না। তো কোনো প্রশ্ন কি আছে?
হ্যাঁ, একটা প্রশ্ন আসছে, ম্যাম বই কোন প্রকাশনী? এটা আসলে বই কোন প্রকাশনী এটা কোনো ব্যাপার না। বই সব পৃথিবীতে যত বই আছে আমার ধারণা সব বই ভালো। আর তোমাদের জন্য যে নির্ধারিত কিছু প্রকাশনীর বই রেখেছে সব প্রকাশনীর বইগুলাই ভালো। আমার কথা হচ্ছে কি পড়তে হবে, ভেতর পড়তে হবে। হ্যাঁ, বই কোন প্রকাশনী ওরকম ইন্ডিকেট করে এই প্রকাশনীর বই ভালো এটা তুমি কিনবা এটা ঠিক না। সব প্রকাশনীর বই ভালো। এবং আমি মোটামুটি আমরা যারা পড়াই আমরা তো সবগুলাই একটু একটু দেখি, সবগুলাই ভালো। আহ, তুমি যদি তোমার আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করেও কিনতে পারো। আবার এই যে আমি একটু বলে ফেলি যে বাংলা বইটা যেটা সেটা আসলে কোনো চেঞ্জ হয় নাই। আমাদের অর্থনৈতিক অবস্থা সবার সমান না। আমরা সবাই যে একেবারে নতুন এক সেট বই কিনতে পারবো সেটা আমাদের ক্ষমতার বাইরে হয়তো বা থাকতে পারে। তো বাংলা বইটা একেবারে সেম টু সেম গত সেমিস্টারে যেটা ছিল সেটাই আছে। তোমরা যদি সিনিয়র কেউ পরিচিত থাকে বা কারো কাছ থেকে জোগাড় করতে পারো জোগাড় করে নিলেও হবে। হুম। আর আস্তে আস্তে আমি কিছু প্রশ্ন বলে দিব চ্যাপ্টার শেষের পরে। কিছু ক্লাসে হয়তো বা আমি প্রশ্ন করতাম, এখনই বলতাম যে বলো অপুর বয়স কত ছিল, হ্যাঁ বলো গৌরী শঙ্কর কে ছিলেন, বা হৈমন্তীর বাবার নাম কি ছিল, বা বিয়ের ঘটকের নাম কি। এখন যেহেতু এগুলো করতে পারছি না, তোমরা এইসব জিনিস নামগুলো একটু মনে রাখবে। আর কে কোন এলাকায় থাকো জানি না, যে এলাকায় থাকো শীতের একটা প্রকোপ আছে, শীত কেমন পড়েছে। শীতে একটু আমরা এখন বই বন্ধ করে দিই, কত আর পড়বো। হ্যাঁ, শীতে একটু স্বাভাবিক জীবনযাপনের চেয়ে একটু আলাদা জীবনযাপন করতে হবে, ঠান্ডা একটু কম লাগাতে হবে। আর যেহেতু চতুর্দিকে করোনা ঘুরতেছে, হ্যাঁ, যার জন্য একটু সাবধানে থাকতে হবে, পরিবারের সবাইকে সাবধানে রাখতে হবে। যারা বৃদ্ধ আছেন, বৃদ্ধ সদস্য যারা, তাদের প্রতি একটু সচেতন থাকতে হবে। আর সবগুলা ক্লাসে জয়েন করতে হবে। আস্তে আস্তে দেখবা সবগুলা সাবজেক্টই ভালো লাগছে। হুম। তো ঠিক আছে, আজকের মতো তুমি ভালো থাকো, সুস্থ থেকো। আমার জন্য শুভকামনা করো, আমিও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা করব। অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ সবাইকে। ক্লাস শেষ হলে আপনি মাউস দিয়ে এখানে ক্লিক করবেন।